এখন এখানে আমরা টিফিনটা ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে ছোলা ভটোরা, একটা রসগোল্লা, কাবেরি একটা বরফি নিল, একটা চা, আর ওই ছোলা ভটোরা হচ্ছে আবার কিছু কলা না হলো। এখানে আমরা একবারে ব্রেকফাস্টটা করে তারপরে একবারে আমরা বেরিয়ে যাবো। তা বেশ ভালো, গরম গরম এবং ফ্রেশ এবং বেশ সুন্দর কোয়ালিটি। এখন দাম কত নিচ্ছে সেটা জানি না, কিন্তু যতটুকু আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটি। এটা ওই যে মান্ডালা হোটেলটা যে আছে ওর একই কমপ্লেক্সের মধ্যে। বাজে প্রায় 11:30। আমরা দিরাং থেকে বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। তাওয়াং এখান থেকে 134 কিলোমিটার, যেতে প্রায় 3.5 ঘন্টা তো দেখাচ্ছেই, 4 ঘন্টা মতো। তো ধরে নিলাম 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে। পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যায় লেগে যাবে। মাঝখানে সেলা পাস পড়বে, সেলা পাসে কিছুটা সময় কাটাবো। আর সেখানে তো প্রচণ্ড ঠান্ডা হবে, তার ফলে জাস্ট অল্প একটু দাঁড়িয়েই ওখান থেকে বেরিয়ে পড়তে হবে। আর মাঝখানে জাং ওয়াটারফলস পড়ে, সেটা সম্ভবত আজকে আর দেখা হবে না, কারণ জাং ওয়াটারফলস দেখতে গেলে তাওয়াং ঢুকতে ঢুকতে আরও রাত হয়ে যাবে। এই পাহাড়টা পুরোটা পাইনের বন, খুব সুন্দর এই জায়গাগুলো। আর এই যে ডান দিকে পুরো দিরাং ভ্যালি, আর এই নদীটাকেও সম্ভবত দিরাং নদী বলা হয়। অর্ধেকটা পর্যন্ত ভেঙে চলে গেছে, এরকম বেশ কিছু জায়গায় আছে। এই যে এটা হলো দিরাং নদী, এই দিরাং নদীর পাশ দিয়েই এই রাস্তাটা গোটাটাই প্রায়। এখন পাহাড়গুলো অনেক উঁচু উঁচু, আমাদের দুই দিক দিয়ে যে পাহাড়, আজকে হঠাৎ মাথার উপরে একটু মেঘ দেখা যাচ্ছে, একটু কালো মেঘও দেখা যাচ্ছে। তা সেটা যখনই আসলো তখনই ঠান্ডা শুরু হয়ে গেল। আর যতক্ষণ ততক্ষণ প্রচণ্ড গরম ছিল। এই যে এখন বাতাস প্রায় মানে অনেকটা ঠান্ডা। হয়তো এরপরে যখন আবার মেঘটা যদি কেটে যায় তাহলে আবার রোদ উঠে যাবে, তাই এটাই মুশকিল। এখন এই যে মেঘটা কিছুটা কাটলো, এখন এই যে আবার রৌদ্র উঠলো, এবং এই রোদে এখন কিছুটা স্বস্তি পাওয়া যায়। আর এর মাঝখানে রাস্তার মাঝে মাঝে এরকম ছোট ছোট সব জায়গাগুলো রয়েছে। আর এই স্তূপা কালো মেঘ আছে। এই জায়গাটার দুই দিকের গাছগুলো একেবারে গোটা রাস্তাটাকে ঢেকে রেখেছে। এখানে আমরা গরম জামা পরে নিলাম, মানে ইনার লাইনারগুলো যেগুলো আছে সেগুলো সব পরে নিলাম, কারণ সেলা পাস তো আসার এখনও অনেকটা দেরি আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখনই
এই যে মেঘটা থাকার ফলে বেশ ঠান্ডা শুরু হয়ে গেছে। তো সেই জন্য দরকার কি, সেই তো পড়তেই হবে। তার থেকে এখনই এগুলান সব পরে নেই। লাইনারগুলো পরে নিয়ে একটু জল ঢলও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। আজকের দিনটা মনে হয় এরকম ঠান্ডা ঠান্ডাই যাবে, কারণ মাথার উপরে মেঘ দেখা যাচ্ছে আর অনেকটা বড়। এখন টেনশনটা হলো সেই সেলা পাসটাকে নিয়েই। মানে এইরকম ওয়েদার যদি মানে সেলা পাসে থাকে তাহলে ঠান্ডাটা আরো অনেক বেশি হবে, এটাই। একটা সেঙ্গিতে, এটা ছোট্ট একটা গ্রাম। এখানে যে এখনো সে কাঠের দোতলা বাড়ি আছে, মানে বাড়ির বেশিরভাগ বাড়ি এখনো কাঠের, তার সাথে পাকা বাড়িও আছে। এটা পার করে এখন চললাম। কি সুন্দর দাঁড়চোড়গুলো এখানে উঠছে, দারুণ। আর দূরে পাহাড়ের মাথার উপরে মেঘগুলো দেখা যাচ্ছে। অনেকক্ষণ পর আবার রোদ উঠলো। একটু রোদ যদি না হয় তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যায়, একদম ঠান্ডা লেগে অবস্থা। একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ওইটাই তো সম্ভবত সেলা পাস হবে। ওখানকার ওয়েদার তো খুব খারাপ হয়ে গেছে। এই যে সামনে রাখা পাহাড়টা মেঘে ঢেকে একেবারে অন্ধকার হয়ে গেছে, এটাই হলো সেলা পাস। আমরা ওখানেই যাব। তার মানে আজকে সেলা পাসের অবস্থা খারাপ আছে। আর এই নিচেই আমরা ক্রস করে আসলাম, নিচে সেলা ওয়ার মেমোরিয়াল। এখানে ওই সেলা পাস সম্ভবত একসময় চায়নার দখল, মানে চায়না দখল করে নিয়েছিল, তা সেইটা আবার উদ্ধার করা হয় এবং সেই যুদ্ধের স্মৃতি বা সেই যুদ্ধের শহীদদের নিয়েই সেই মেমোরিয়ালটা। এই যে পুরা জিগজ্যাগ 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 করতে করতে এই সেলা টপে উঠবে। তা এইভাবেই এখন আমরা উঠতে থাকবো, আর যত উপরে উঠতে থাকবো তত ঠান্ডা এবং অন্ধকার দুটোই বাড়তে থাকবে। সেলা পাস আর 12 কিলোমিটারের মতো আছে। তা যত উপরে উঠছি প্রচন্ড ঠান্ডা লাগছে, ততই নিচের যেগুলো পড়েছি তাতে মনে হয় কিছুই হয় না। আর এখানকার রাস্তাগুলো চওড়া করার ফলে যে পাহাড়গুলো আছে সেগুলো সব এই যে কেটে ফেলা আছে বা এরকম করে ধসে পড়ার মতো। এত লাগতো না, আর যেও না এমনি খেতে হবে। আমাদের গরম জামা কাপড় যা যা ছিল মোটামুটি সব পরে নিলাম। মানে হয়তো
ঠান্ডাটা কীরকম, মানে দাঁড়ালে অত ঠান্ডা লাগছে না যেহেতু বাইকে আছি, আর একটা হাওয়া আছে চিন চিন না ঠান্ডা বলে যেটা, মানে সুইয়ের মতো সেরকম। আর এই যে এর উপর থেকে, এটা তো টপ একদম, এখান থেকে নিচটা পুরোটা দেখা যাচ্ছে, মানে পাহাড়ের মাথাগুলোর উপরে আমরা দাঁড়িয়ে আছি। বাকি পাহাড়গুলো এদিক থেকে সব নিচু মনে হচ্ছে। এখান থেকে টপ আর 5-6 কিলোমিটারের মতো হবে, কিন্তু বেশ চনমনে ঠান্ডা। এই যে মেঘ উড়ে উড়ে আসছে, এখন আমরা মেঘের মধ্য দিয়েই যাচ্ছি। এই যে পুরো মেঘ উড়ে উড়ে আসছে পাহাড়ের গা বেয়ে, আর তার মধ্য দিয়েই আমরা যাচ্ছি। এই পরিবেশটা একদম অন্যরকম। এই টপে যেহেতু ওঠা হচ্ছে, সাইডের পাহাড়গুলো না একদম খাড়া, আর রাস্তাটাও একটু চাপা, যেহেতু ওই যে নিচে সেলার টানেল হচ্ছে, যেহেতু 6 মাস এখানে বরফ থাকে এবং এই টানেলটা বন্ধ থাকে, মানে এই পাসটা, এবং খুব কষ্ট করে এই পাসটাকে একমাত্র মিলিটারিদের জন্য, বিএসএফদের জন্য এটাকে খোলা রাখা হয়। তা সেই জন্য এই পাসটাকে যাতে সারা বছর ব্যবহার করা যায়, মানে এই রাস্তাটাকে, সেই জন্য এই সেলা টানেল হচ্ছে। এই সেলা টানেল দিয়েই এরপর যাতায়াত হবে। আর তখন আর এই টপে উঠতে হবে না, তখন ডিস্টেন্সটাও অনেকটা কমে যাবে, আর সারা বছরই রোডটা খোলা থাকবে। এই যে সেলা পাসটা, এটা বন্ধ থাকে জন্যই, এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা পাস, সেই জন্য এক সময় এটা চীন দখল করে নেয়, সেটা আবার ইন্ডিয়া তার উপর নিয়ন্ত্রণ আনে, এবং তখন থেকেই এখানে চেকপোস্ট, মানে বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে ফোর্সের অ্যাক্টিভিটিস অনেক বাড়ানো হয়। তা এরপরে হয়তো বিষয়টা আর এরকম থাকবে না, যখন টানেলটা তৈরি হয়ে যাবে, তখন হয়তো একমাত্র আর্মিরাই উপর টপ অবধি যাবে, আর সাধারণ লোকেদের জন্য ওই পাশ দিয়েই, ওই টানেল দিয়েই তাদেরকে বের হয়ে যেতে হবে। আর চলে আসছি আর মাত্র 3 কিলোমিটারের মতো। এই যে একটা গাড়ি এখানে পড়ে আছে, দেখো। এই মেঘ কেটে যাওয়ার পরে কি দারুণ আকাশ, একেবারে নীল আকাশ। ও কি লাগছে মায়েরি, অথচ ডান দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না খাদের মধ্যে। ও
দারুণ দারুণ। ও ও ডান দিকে মেঘে, কালো মেঘে কিচ্ছু দেখা যাচ্ছে না, অথচ এর উপরেই একদম নীল আকাশ। এই যে সেলা পাস, ওয়েলকাম টু সেলা পাস। এই যে সেলা পাসে সবাই এসে ছবি টবি তুলছে। এটা এখন এখান থেকে গাড়িটা সরিয়ে অন্য কোথাও রাখতে পারলে খুব ভালো হয়। দেখি সামনে কোনোখানে রাখা যায় কিনা। এই যে সেলা পাস আর ওয়েলকাম টু তাওয়াং, এখান থেকে তাওয়াং শুরু হলো। আর এই যে সেলা পাসের বোর্ড। এখন আমরা এই সেলা টপে পৌঁছে গেছি। এখন সেলা টপে আছি। এখানে এই যে সার্ভিস সিকিউরিটি ব্রাদারহুড, এটা আছে এদের ক্যান্টিন। এটা এখানে বোধহয় ওদের ক্যান্টিন আছে। আর এই যে সশস্ত্র সেনা বলের যে ইয়াটা, ওয়েলকাম টু ইউ। আর এই সেই হলো সেলা টপ যেটাকে বলে, সেখানে এখন আমরা দাঁড়িয়েছি। রাস্তা প্রচণ্ড স্টিপ ছিল, আর যেটা ছিল ভিডিওতে দেখাই গেছে, আর প্রচণ্ড কুয়াশা। কিন্তু যখনই আমরা টপে পৌঁছলাম, এই টপের এই জায়গাটুকু একদম ঝকঝকা আকাশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সেটা অন্ধকার হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণে মানে যে কুয়াশায় ঢেকে গেল আবার। সেই জন্য ফটাফট এখানে যা যা করার আমরা করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। এখন এই যে সেলা মানে ওয়েলকাম টু তাওয়াং এর যে গেটটা আছে, তার ঠিক পেছনেই হলো সেলা লেক। এই লেক এবং এর ওপাশে আর একটা লেক আছে। তা এখানে অদ্ভুত ব্যাপার, এই ঠান্ডার মধ্যেও এই যে যে চমড়ি গাড়িরা আছে, এরা জলের মধ্যে নেমে ওরা নিজেদেরকে ঠান্ডা করছে বা ওরকম কিছু। আর এখানে এখনো বরফ, এই যে এখনো এখানে বরফ জমে আছে। এই সেলা পাসে আমার মনে হয় সারা বছরই বা অল্প কয়েকটা মাস বাদ দিলে প্রায় সারা বছরই এই সেলা পাসে বরফ জমে থাকে। এই জায়গাটাতে বিভিন্ন জায়গায় বরফ আছে। এই যে এই জায়গাটাতে বরফ আছে, এই যে এই ধারগুলোন, এই যে যে পাহাড়ের এক একটা খাঁজের মধ্যে সেখানে বরফ আছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে কিরকম ঠান্ডা। এবং এখন তো বরফ পড়ার কথা নয়, মানে বরফ পড়ার কথা নয় বলবো না, বরফ পড়ার সিজন শুরু। তা হয়তো এর আগে বরফ পড়েছিল, সেই বরফ এখনো আছে। তা সেই জন্য সেলা পাসের সবাই যে বলে সেলা পাস সম্বন্ধে এত কিছু, এই জন্যই বলে। এখন আমরা সেলা যে লেকটা আছে তার পাশে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের বাইক, এই যে কাবেরি, আর এই যে হলো সেলা লেক। দারুণ এই লেকটা। এর পাশ দিয়ে মানে ওদিক দিয়ে নিচে নামার একটা রাস্তা আছে, কিন্তু আমরা এখন আর এখানে নামবো না, কারণ এখানে নামতে গেলেই অনেকটা সময় চলে যাবে। আমাদের যেতে হবে এখনো আরো অনেকটা দূর। তা সেই জন্য এখন জাস্ট এখান থেকে কয়েকটা ছবি টবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই সেলা টপে যেটা বললাম যে সারা বছরই বরফ থাকে, এই যে এই জায়গাগুলো কিন্তু সব এখনো বরফ, এই জায়গাগুলো সমস্তটা এখনো বরফ আছে। তাহলে এই জন্যই এই সেলা পাসটা বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। শুধুমাত্র অল্প কিছুটা সময় সাধারণ লোকের জন্য খুলে দেওয়া হয়। এখানে অল্প একটু আমরা দাঁড়াচ্ছি, তারপরে এখান থেকে চলে যাব।
লেক। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন সমানে আমরা নিচের দিকে নামতে থাকবো। এটাই ছিল সেলা টপ। আর এখান থেকে এখন সমানে নিচে নামা। এই পুরোটা হলো সেলা লেক। এই যে যেই পাহাড়ের আবার পেছনে চলে আসলাম, সাথে সাথে অন্ধকার হয়ে গেল। আর এখান দিয়ে একটা এক্সিট পয়েন্ট রয়েছে, মানে জলগুলো বের হয়ে যাওয়ার। এখানে বেশ কিছুক্ষণ আমরা থাকলাম, বেশ কিছুক্ষণ মানে অনেকটা সময় আমরা এখানে থাকলাম, ফলে সময়টা অনেকটা চলে গেল। আর এখানকার এই যে ঠান্ডা বাতাসে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, সেই জন্য আর এখানে থাকা সম্ভবই না। তো নিচে নেমে যেতে হবে। এখানে একটু বেশি সময় আমাদের চলে গেল। আসলে জায়গাটা টপ তো, সেই জন্য এখানে তাড়াহুড়া করে কিছু করা যায় না। এখানে সব কাজই খুব ধীরে সুস্থে করতে হয়। তা সেই সমস্ত কাজ করতে করতেই সময়টা চলে গেল। এই সূর্য অনেকটা ঢলে গেছে। এখন এই জায়গাটা দেখতে খুব সুন্দর হয়েছে। একটু পরেই এই জায়গাটায় অন্ধকার নেমে আসবে, কারণ এখন সূর্য একেবারে মাথার উপরে, মানে পাহাড়ের উপরে জাস্ট ঢলার অপেক্ষায়। হচ্ছে একটা বিশাল ব্যাপ্তি, বিশাল বড় জিনিসের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এই যে মানে কত উঁচু পাহাড়, এর মধ্যে কিন্তু সব এগুলো বরফ, এগুলো সব বরফ জমে আছে। আর আমরা তার পাশ দিয়ে চলছি। আমরা এখন একেবারে নিচে নেমে আসলাম, একেবারে নদীর সমতলে, একদম নদীর সমানে চলে আসছি। এখন এখান থেকে আবার আমরা হয়তো উঠবো। ওই যে দূরে পাহাড়গুলো, ভিয়ের মতো যে পাহাড়গুলো আছে, তার মাঝখান দিয়ে সাদা মেঘ, আর ও পাশটাতে রৌদ্রু। এখন খুব মনে হচ্ছে যেন একটু রৌদ্রু পাই, কারণ কিছুক্ষণ ঠান্ডার মধ্যে বা ছায়ার মধ্যে চললেই ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। এই যে এখানে একটা সুন্দর ঝর্ণা, এই যে এখানে সুন্দর একটা ঝর্ণা। এই যে এখানে নদীটা অনেকটা চওড়া হয়ে গেছে, এবং একেবারে প্রায় নদী আর রাস্তা প্রায় সমান। নদীর ওপারেই ঝাউবন, তার মাঝখান দিয়ে যে ঘাসের জমিটা দেখা যাচ্ছে সেটা জ্বলজ্বল করছে। এই যে এটা হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখানে এখানে খাবা? এখানে এখন ভাত আছে কি না? হ্যাঁ, এই যে এখানে আর্মিদের তরফ থেকে এখানে হট ওয়াটার আর চা, এই দুটো এখানে ফ্রি দেওয়া হয়। আর এখানে গ্লাস ট্লাস সমস্ত কিছু আছে। তা এখানে ম্যাডাম খাচ্ছে,
কিন্তু বলছে যে সব ঠান্ডা হয়ে গেছে। স্বাভাবিক, যে ঠান্ডা তাতে ওটা থার্মোফ্লাক্সের মধ্যেই রাখা আছে, কিন্তু মনে হয় না যে ওটা বেশিক্ষণ গরম থাকবে। আর এই যে এটা হলো যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এটা এই যে 1962-তে যে যুদ্ধ হয়েছিল চীনের সাথে, তার বাংকার এটা। এই যে নো স্মোকিং জোন যে লেখা আছে তার ঠিক উপরে যে জায়গাটা আছে, এই জায়গাটা, এটাই হলো সেই বাংকার। এই যে এখান থেকে, এটা হলো যশবন্তগড় যে ওয়ার মেমোরিয়ালটা আছে, সেখান থেকে কি দারুণ ভিউ। এখান থেকে যে পাহাড়ের গায়ে রোদ পড়েছে, মেঘগুলো পাহাড়ের গায়ে আটকে আছে, আর উপরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে মেঘগুলো আটকে আছে, আর সেই মেঘের ছবি মানে ছায়া পাহাড়ের উপর পড়েছে। দারুণ দারুণ ভিউ। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু খাওয়ার এখানে শেষ হয়ে গেছে, সেই জন্য এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন দেখি সামনে কোথায় পাওয়া যায়। এখন বিকেল হয়ে গেছে, সূর্য ঠিক আমাদের সামনের পাহাড়টির পেছনে ঢলে পড়ছে, তার ফলে সূর্যের আলো সরাসরি আমাদের চোখে এসে পড়ছে। এর ফলে পাহাড়ের এক একটা বাঁকে এমন অবস্থা দাঁড়াচ্ছে যে আমরা সামনে কিছুই দেখতে পারছিলাম না। এভাবে কিছু দূর যাবার পর হঠাৎ একটি বিপরীত দিকের বাঁকে আমাদের রাস্তাটি ঘুরে গেল। চোখের সামনে তখন ফুটে উঠল এবার অন্য আরেকটি দৃশ্য। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল থেকে যে পাহাড়টি আমরা দেখছিলাম, যার গায়ে সাদা মেঘগুলো আটকে আছে আর তার ছায়া সেই পাহাড়ের উপর এসে পড়েছে, সেই পাহাড়টির দিকে আমরা এগিয়ে যেতে লাগলাম। আর এবার যত কাছে যাচ্ছি মনে হচ্ছে যে সেই মেঘগুলো আমাদের ঠিক মাথার উপরে একটা ছাতার মতো হয়ে আছে। আমরা এক এক বাঁকে সেই দৃশ্য দেখছি, আবার বিপরীত বাঁকে নীল আকাশ বা সূর্য ডুবছে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বিকেলের সূর্যের আলোয় চারিদিক হলদে হয়ে গেছে, পাহাড়গুলোর মধ্যে একটা সোনালি আভা দেখা যাচ্ছে। দূরে পাহাড়গুলোর উপর সাদা মেঘ এখনো দেখা যাচ্ছে, তবে আস্তে আস্তে সূর্যের তেজ বা আলো কমে আসছে। এভাবে কিছু দূর যাবার পর শুরু হয়ে গেল বসতি। এখন আমাদের একটু আগে যেরকম এক একটা প্রাকৃতিক রূপ ফুটে উঠছিল, এখন তার বদলে পথের এক একটা যে গ্রাম বা যে জনপদগুলো আছে সেগুলো আমাদের সামনে আসছিল। এদিকে বিকেলের সূর্য এসে পড়ছে পথের ধারের বনের মধ্যে, তার ফাঁকা দিয়ে সেই সূর্যের আলো রাস্তায় এসে পড়ছে। এ এক দারুণ দৃশ্য। এদিকে আমাদের আজকে সারাদিন খাওয়া হয়নি, সেই জন্য পেটে এদিকে ছুঁচো ডন দিচ্ছে। পেটের খিদেতে মনও হয়ে উঠেছে অস্থির, অথচ বিকেলের এই রূপ না দেখেও থাকতে পারছি না। এভাবেই আমরা চলতে চলতে প্রায় পৌঁছে গেলাম জাং বলে যে জায়গাটি রয়েছে, বা জাং শহরে। এখানেই রয়েছে সেই বিখ্যাত জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস, যা রেইনবো ওয়াটারফলস নামেও পরিচিত। আজ যেহেতু বিকেল হয়ে গেছে, সেজন্য সেখানে গিয়ে আজকে আমরা আর সেই রেইনবো দেখতে পারবো না। আর আমাদের এখনও অনেকটা পথ বাকি আছে তাওয়াং পৌঁছতে, সেজন্য আমরা আজকে সরাসরি চলে যাব তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই জাং শহরের এখানেই একটি খাবার হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পেলাম, আমরা ঢুকে পড়লাম সেখানে।
নর্থ ইস্ট ধাবা। এই জাং ওয়াটারফলসের এখানে যে রেস্টুরেন্টটাতে আমরা খেলাম, এখানে এখন দিনের শেষ হয়ে গেছে, সেই জন্য আর ভাত ঠাত কিছু খেলাম না, সেই জন্য থুপ্পা আর ম্যাগি খেলাম। তা খেয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তবে এই যে সূর্য ডোবার আলোটা এখানে এখনো আছে আকাশে। এখন 5টা বাজে, এখনো তাওয়াং এখান থেকে 30 কিলোমিটারের মতো আছে। তা যেতে 1 ঘন্টার মতো সময় লাগবে। তা আশা করছি যে 6টার দিকে আমরা হয়তো পৌঁছে যাব। এবার ওখানে গিয়ে হোটেল পাওয়াটা নিয়ে একটা ব্যাপার, যত দেরিতে হয় তত একটু সমস্যা হয়, কারণ সবাই ততক্ষণে ঢুকে পড়ে। দেখা যাক, আগে যাই, যাওয়ার পর দেখি কি হয়। এখন আমরা তাওয়াংয়ের যে মনাস্ট্রিটা আছে, সেই তাওয়াংয়ের মনাস্ট্রির যে গেস্ট হাউস, সেখানে এসে উঠেছি। আমরা তাওয়াংয়ে ঢুকতে ঢুকতে প্রায় 6টা বেজে যায়। আর তারপর এখানে খুঁজে নিয়ে এই গেস্ট হাউসে আসি, আর তারপর ফ্রেশ হয়ে এখন খেতে বসছি। আমাদের আজকে সারাদিনে মানে দুপুরের খাবার হয়নি। সেই সকালবেলা আমরা যে খেয়েছিলাম সেই খাওয়াই আমাদের সারাদিনে গেছে। আর সেই মাঝখানে জাং ওয়াটারফলস যে আছে, সেখানে শুধুমাত্র কাবেরি খেয়েছিল থুপ্পা, আর আমি খেয়েছিলাম ওই ম্যাগি, ব্যাস। সেই জন্য অবস্থা খারাপ। আর সেই জন্যই এখানে চিকেন থালির একটা অর্ডার দেওয়া হয়েছে, আর এক্সট্রা পাঁপড় আছে। এটা পাঁপড়টা কাবেরির অর্ডার, এটা ভেজের পার্ট। আর ওর এখানে দেওয়া আছে একটা এটা পনিরের একটা কারি, আর সির্ফ ভাত। এটাই ও আজকে খাবে। তা এই খাওয়া দাওয়া করে আমরা সরাসরি রুমে চলে যাব। এটা রুমে নয়, এখানে ওদেরই মানে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টেই এখন আমরা খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়াটা বেশ ভালোই ছিল, বেশ কোয়ালিটির খাওয়া ছিল। তা এই ছিল আমাদের আজকের এই ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।